প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি। আশা করি তোমরা ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। খাতা, কলম, বই তিনটি জিনিস পাশাপাশি রেখে টিভি সেটের সামনে যারা আছো তোমরা প্রস্তুত হয়ে যাও। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পিঁপড়ে দেখানো হয়েছে। এই পিঁপড়েগুলো একসাথে থাকছে, এই বিষয়টি এখানে বোঝানো হচ্ছে। এবং তোমরা খেয়াল করে দেখো, একটি গর্তের এপার ওপার হওয়ার জন্য পিঁপড়েগুলো কি সুন্দর নিজেদের মধ্যে করে একটি সেতুর মতো তৈরি করে ফেলেছে। পাশাপাশি আমরা দেখতে চাই পিঁপড়ে যখন থাকে, পিঁপড়ের যে তাদের বসবাস যেখানে করে, সেখানেও তাদের মধ্যে যে একতাবদ্ধ বা একসাথে থাকার যে একটি প্রবণতা, এই বিষয়টি আছে। এই বিষয়টি থেকে যা আমরা বের করে আনতে চাচ্ছি সেটি হচ্ছে পিঁপড়েরা দলবদ্ধ হয়ে চলাফেরা করে এবং বসবাস করে। এই পিঁপড়েদের একসাথে চলাফেরা করা এবং বসবাস করার বিষয়টি থেকে আজকের পাঠ আমরা বের করে আনতে যাচ্ছি, যে আজকে আমরা পড়ব সমাজের ধারণাটা কি এবং সমাজ জীবনে প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশের যে প্রভাব, সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে সমাজ সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করার জন্য তোমাদের সামনে আরও কতগুলো ছবি আমরা দেওয়ার চেষ্টা করছি। এই পাঠ থেকে আমরা যা পড়বো, ছবি দেখার আগে আমরা বলছি সমাজ কি তোমরা তা বলতে পারবে, সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারবে। আজকে আমরা শুরুতে আরেকটি ছবি দেখি। খেয়াল করে দেখো, এখানে অনেকগুলো হাতি দেখানো হয়েছে। হাতিরা দলবদ্ধ হয়ে চলাফেরা করে। তারপরে তোমরা দেখো তাদের চলাফেরার মধ্যে আমরা দেখি যে সংঘবদ্ধতা আছে, এই বিষয়টি এখানে লক্ষণীয়। অর্থাৎ তাদের চলাফেরার জায়গাটা তারা একসাথে চলাফেরা করে, যে কোনো জায়গায় তাদের যে কোনো বিপদ আপদ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য অথবা খাদ্যের সংস্থানে যেখানেই যাক না কেন, তারা একটি গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করে। পরের স্লাইডে আমরা দেখতে চাই, এখানে অনেকগুলো কাকের ছবি দেখানো হয়েছে। গ্রামের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো আমরা কাক দিয়ে কী বোঝানোর চেষ্টা করছি। তোমরা দেখবে একটি কাক কোথাও মারা যাওয়ার পর অনেকগুলো কাক সেই জায়গাতে চলে আসে। একটি কাককে তুমি আঘাত করলে অনেকগুলো কাক ওই জায়গায় চলে আসে। ঠিক একইভাবে শহরের বন্ধুরা কখনো হয়তো এই পাখিটির সাথে তোমরা পরিচিত হয়ে থাকো। তোমরা দেখবে যে যখন কোনো কাক আক্রান্ত হয় তখন অন্যান্য কাকগুলো এখানে চলে আসে। ঠিক এই বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে যে বিষয়টিকে উপস্থাপন করছি সেটি হচ্ছে যে কাক যে একত্রে বসবাস করে এবং একত্রে চলাফেরা করে, সেই বিষয়টি এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ কাক দলবদ্ধ হয়ে কোনো কিছু করে থাকে। ঠিক তারপরে আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে যাচ্ছি সেটি দেখো, যে এখানে অনেকগুলো মৌমাছির চিত্র দেখানো হয়েছে। মৌমাছি একত্রে থাকে, এটাইও তাদের দলবদ্ধতার একটি চমৎকার উদাহরণ। এই পর্যন্ত আমরা হাতি, কাক এবং শুরুতে পিঁপড়ের ছবি দেখিয়েছি এবং এখন মৌমাছির ছবি দেখছো। প্রত্যেকটি ছবির যে মূল মেসেজ, অর্থাৎ যা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটা হচ্ছে একত্রে বসবাস করে। আর এই একত্রে বসবাস করার বিষয়টিকে আমরা বলছি যে তারা সমাজ গঠন করে। তোমরা দেখো যে তাহলে প্রাচীনকাল থেকে মানুষের জীবনযাপনের ক্ষেত্রে কিভাবে একত্রে বা সংঘবদ্ধ হয়ে বসবাসের বিষয়টি এসেছিল। তোমরা খেয়াল করে দেখো, এগুলো সব ছবি, আমরা প্রাচীনকালের কিছু ছবি এগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই ছবিগুলোর মধ্যে যা দেখানোর চেষ্টা করা হচ্ছে, এখানে একসাথে কিছু মানুষ বসবাস করছে, এটা বোঝানো হয়েছে। তারা শিকারে যাচ্ছে, একত্রে শিকারে যাচ্ছে, সিঙ্গেল কেউ যায়নি, এখানে দলবদ্ধ হয়ে তারা শিকারে যাচ্ছে, এই বিষয়টি এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ প্রাচীনকাল থেকে মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করে ও চলাফেরা করে। তাহলে কি বুঝলাম আমরা? যে এভাবেই যখন মানুষ একসাথে বসবাস করে এবং চলাফেরা করে, এই বিষয়টি মূলত সমাজ। অর্থাৎ আমরা ধারণা পেয়ে গেলাম যে সমাজ বলতে কি বোঝায়। মানুষ একসাথে যখন বসবাস করে তখন সেখানে সমাজ গড়ে ওঠে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এই সমাজ গঠন করার ক্ষেত্রে তোমরা দেখো যে প্রাচীনকাল থেকে মানুষ গুহাবাসী জীবনযাপন করতো, গুহাতেও তারা জীবনযাপন করতো। এই গুহাতে যখন জীবনযাপন করে, শুরুর দিকে কিভাবে তারা গুহাগুলোকে তাদের বাসস্থানের জন্য তৈরি করে নেয় এবং একটা সময় তারা পরিবার গঠনের শুরু করে থাকে। এখানে একটি সিম্বলিক ছবি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, একটি ছোট পরিবারের ছবির কথা বোঝানো হচ্ছে। অর্থাৎ সমাজ জীবনে তারা একত্রে বসবাস করতে গিয়ে প্রথম পরিবার গঠন করে, পরিবার, তারপরে একসাথে অনেকগুলো পরিবার যখন গড়ে ওঠে তখন সেখানে সমাজ গড়ে ওঠে। অর্থাৎ সংঘবদ্ধভাবে তারা
একসাথে বসবাস শুরু করে। তাহলে আমরা বলছি যে সমাজ গঠনের জন্য দুটি উপাদান আমরা এতক্ষণ পর্যন্ত বুঝে ফেললাম যে আলোচনা থেকে। একটি হচ্ছে সমাজ গঠনের দুটি উদ্দেশ্য আমরা পাবো। একটি হচ্ছে সংঘবদ্ধতা। বিভিন্ন প্রাণীর উদাহরণ দিয়ে আমরা তোমাদেরকে এটি বোঝানোর চেষ্টা করেছি যে মানুষ সংঘবদ্ধ বা একত্র অথবা গোষ্ঠীবদ্ধভাবে জীবনযাপন করে, এই বিষয়টি হচ্ছে সংঘবদ্ধতা। অন্যদিকে এই সংঘবদ্ধতার পিছনে কোনো একটি উদ্দেশ্য থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে দেখো, আমরা যখন বিভিন্ন প্রাণীর ছবিগুলো দেখিয়েছি তারা একত্রে থাকার পিছনে যেমন উদ্দেশ্য আছে, আমরা যখন প্রাচীন মানুষের কতগুলো ছবি দেখিয়েছি এই ছবিগুলোর মধ্যে আমরা দেখেছি কতগুলো উদ্দেশ্য আছে। কি সেই উদ্দেশ্য? অর্থাৎ মানুষ তার নিজেকে আত্মরক্ষার জন্য একত্রে বসবাস শুরু করে। প্রাচীনকালে মানুষের জীবনের জন্য প্রকৃতির সাথে তাদেরকে অনেক যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। এই যে পরিশ্রম করে প্রকৃতির সাথে বৈরী প্রকৃতিকে মোকাবেলা করে তাদেরকে টিকে থাকতে হয়েছে, আমরা সেই অংশটুকুকে বলছি ওই সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য। যে উদ্দেশ্যটি এখানে লক্ষণীয় সেটি হচ্ছে আত্মরক্ষা। আরেকটি হচ্ছে জীবন জীবিকার সন্ধানে। আমরা আরও ছবি যদি দেখি তাহলে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। একটি বন্য প্রাণীর ছবি আমরা দেখছি। এই প্রাণীটি হয়তো মানুষকে আক্রান্ত করতে পারে এবং তার থেকে রক্ষার জন্য তারা দলবদ্ধ হয়ে বসবাস করে। ঠিক এরকম একটি ছবি বোঝানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ জীবন জীবিকার প্রয়োজনে মানুষ খাদ্য সংগ্রহ করার জন্য ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করে। লক্ষ্য করে দেখো, আমরা শুরুতে আগের স্লাইডে তোমাদেরকে দেখিয়েছি যে ঐক্যবদ্ধ বা সংঘবদ্ধতা, একসাথে বসবাস করার বিষয়টি। আরেকটি ছিল যে ওই সংঘবদ্ধতার পিছনে কোনো একটি উদ্দেশ্য। এখানে দেখো বাঁচার জন্য এবং দলবদ্ধ হয়ে বসবাস, এই দুইটি জিনিস হচ্ছে সমাজ গঠনের মূলত উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীরা, সমাজ বলতে যে ধারণাটি আমরা পেলাম সেটি হচ্ছে একত্রে বা সংঘবদ্ধ হয়ে মানুষের বসবাস এবং এই বসবাসের পিছনে কোনো উদ্দেশ্য থাকবে। এই দুটি থাকলেই মানুষের মধ্যে আমরা সমাজ বলতে পারি। যদি উদ্দেশ্য না থাকে, উদ্দেশ্যহীনভাবে যদি অনেক মানুষ একসাথে থাকে তাহলে তাকে আমরা সমাজ বলি না। এবার আমরা দেখব যে সমাজ গঠনের এই দুটি উপাদানের পর আমাদের সমাজ জীবনে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার যে প্রভাব সেটি কী। অর্থাৎ সমাজ জীবনে আমরা প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের যে প্রভাব আমরা এখন সেই বিষয়টিকে বোঝার চেষ্টা করব। সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব বোঝার সময় আমরা দেখতে চাই যে মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, তেমনি পরিবেশও মানুষের জীবনে প্রভাব বিস্তার করে বা মানুষকে নিয়ন্ত্রণ করে থাকে। তোমরা খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম সেই আলোচনার মধ্যে বুঝলাম যে মানুষ সমাজ গঠন করে, তো মানুষ দ্বারাই সমাজ সৃষ্টি হয়, মানুষ একসাথে বসবাস করে এবং সেখান থেকে সমাজ গঠিত হয়। তাহলে সমাজ গঠনের বিষয়টি মানুষের ইচ্ছার উপর নির্ভর করে। কিন্তু পরক্ষণে আমরা যে আরেকটি বাক্য উপস্থাপন করেছি তোমাদের জন্য সেটা হচ্ছে পরিবেশও মানুষকে নিয়ন্ত্রণ করতে। অর্থাৎ মানুষ যে কোনো জায়গায় ইচ্ছে করলে তার স্বভাবসুলভ বা স্বাভাবিক আচরণ করতে পারে না। এখানে অন্য প্রাকৃতিক বিভিন্ন পরিবেশগুলো মানুষের আচরণকে প্রভাবিত করে এবং কোন সমাজ কোথায় কিভাবে গড়ে উঠবে সেই বিষয়টি সেখানে উপস্থাপিত হয়। সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব দেখব। তোমরা খেয়াল করে দেখো, প্রাচীনকাল থেকে আমরা তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর এই বইটির মধ্যে দ্বিতীয় অধ্যায় তোমরা কিন্তু পড়েছো বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে কোথায়। বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে নদীর তীরবর্তী অঞ্চলে। তাহলে নদ নদীগুলো কার সৃষ্টি করা? নদ নদীগুলো প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়েছে। তাহলে নদীর তীরবর্তীতে সভ্যতা গড়ে উঠবে এই বিষয়টি প্রকৃতির উপর নির্ভরশীল। মানুষ ইচ্ছে করলে যে কোনো জায়গায় সভ্যতা গড়ে তুলতে পারছিল না। তাহলে খেয়াল করে দেখো, আমরা এখানে যে ছবিটি দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে সিন্ধু নদ। তোমরা খেয়াল করে দেখো, সিন্ধু নদের তীরে যে সভ্যতাটি গড়ে উঠেছিল প্রাচীনকালে সেটিকে আমরা বলছি সিন্ধু সভ্যতা। তাহলে সিন্ধু নদীর তীরে এই সিন্ধু নদ আমরা কিন্তু আবার বলছি যে এটি একটি প্রাকৃতিক ব্যাপার, ভৌগোলিক ব্যাপার। এখানে মানুষ ইচ্ছে করলে কোনো জায়গায় নদী খনন করে নদী তৈরি করতে পারছে না। অর্থাৎ নদীর তীরবর্তী অঞ্চলে সভ্যতা গড়ে উঠছে প্রাকৃতিক কারণে। আরেকটি ছবি দেখি, এখানে যে ছবিটি দেখানোর চেষ্টা করা হয়েছে তোমরা দেখো, এটি কিন্তু অন্য ক্লাসে তোমরা পড়েছো, অন্য পাঠের সময় পড়েছো। এটিও একটি সভ্যতা এবং এটি হচ্ছে টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠা মেসোপটেমিয়ার সভ্যতা। এই মেসোপটেমিয়ার সভ্যতা বর্তমান ইরাকে অবস্থিত। এখান থেকেও আমরা বুঝতে পারি যে নদীর তীরবর্তী অঞ্চলে সভ্যতাগুলো গড়ে উঠছে। আমরা আরেকটি ছবি দেখছি এবং এখানেও আমরা দেখছি যে যেই সভ্যতার ছবি দেখানো হচ্ছে সেটি হচ্ছে হোয়াংহো নদীর তীরে গড়ে ওঠা চীন সভ্যতা। ঠিক একইভাবে যে সকল সভ্যতাগুলো তোমরা জানো সেগুলো হচ্ছে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা। এগুলো মূলত নদীর কেন্দ্রিক গড়ে উঠেছে। তাহলে আমরা কোন বিষয়টি বুঝতে পারি? একটি হচ্ছে সমাজ জীবনে প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশের আসলে প্রভাব, মানুষ কোথায় বসবাস করবে, কীভাবে বসবাস করবে, সেগুলো অনেক প্রাকৃতিক উপাদানের সাথে সম্পর্কিত। এর মধ্যে আমরা এই মুহূর্তে নদী কেন্দ্রিক তোমাদের কিভাবে সভ্যতা গড়ে ওঠে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা দেখতে চাই যে সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাবের মধ্যে প্রাকৃতিক সম্পদগুলো কিভাবে মানুষের
মানুষের জীবনকে বা সমাজবদ্ধ জীবনযাপনে কীভাবে ভূমিকা রাখে এই বিষয়টি নিয়ে কথা বলবো। এখানে লক্ষ্য করে দেখো, এটি আমরা একটি খনির ছবি নেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ তোমরা জানো যে মাটির নিচে বা অভ্যন্তর থেকে যে সকল প্রাকৃতিক সম্পদগুলো আমরা অর্জন করি সেটিকে আমরা খনি বলি। এই খনি কেন্দ্রিক যেখানে প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়, এই খনি কেন্দ্রিক মানুষের বসবাস শুরু হয়। এখানে সম্পদ আহরণ করার জন্য শ্রমিক শ্রেণীর বসবাস শুরু হবে, আবার এই সম্পদটি ব্যবহার করার জন্য কিছু জনগোষ্ঠী সেখানে তৈরি হয়ে যাবে। তাহলে আমরা বলছি যে প্রাকৃতিক সম্পদ, খেয়াল করে দেখো, জাস্ট আমরা খনিজ সম্পদের কথা বলছি। খনিজ সম্পদকে কেন্দ্র করে মানুষের মধ্যে এক ধরনের নতুন করে বসবাস শুরু হয়, সমাজ গঠন শুরু হয়ে যায়। এরপর যে আমরা একটি চা বাগানের ছবি দেওয়ার চেষ্টা করেছি, খেয়াল করে দেখো, এই চা বাগানের কে কেন্দ্র করে চা শ্রমিকরা এখানে বসবাস করে। সুতরাং এই যে চা শ্রমিকদের যে জীবনযাপন এবং তাদের যে সমাজ গড়ে ওঠে সেটি কিন্তু প্রাকৃতিকগতভাবে ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের কারণে বিভিন্ন জায়গায় সমাজ গড়ে ওঠে, এই বিষয়টি এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ঠিক একইভাবে তোমরা আরেকটি ছবি দেখো, এই ছবিটিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে নদী কেন্দ্রিক। নদী কেন্দ্রিক আমরা বোঝানোর চেষ্টা করছি যে নদ নদীর তীরবর্তী অঞ্চলে যেমন সভ্যতা গড়ে ওঠে, ঠিক নদীর আশেপাশে যারা বসবাস করেন তাদের যানবাহনের ব্যাপার যেটি ঘটে সেটি হচ্ছে তোমার দেখো এখানে নৌকা এবং লঞ্চ, এই সকল যানবাহনগুলোর ছবি দেখানোর চেষ্টা করা হয়েছে। ঠিক একইভাবে জীবন জীবিকার প্রয়োজনে নদীকেন্দ্রিক যারা বসবাস করে তাদের যে বিষয়টি আমরা দেখি সেটি হচ্ছে সেখানে জেলে সম্প্রদায়ের বসবাস শুরু হয়ে যাবে। অর্থাৎ তারা মাছে ধরে যারা জীবনযাপন করবে, জেলে সম্প্রদায়, তারাও এখানে বসবাস করবে। আমরা আরেকটি ছবি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, সেটি হচ্ছে যে যানবাহনের দিক থেকে যখন সমতল হয়ে যায়, নদী না থাকে, তাহলে চলাফেরার জন্য মানুষ, খেয়াল করে দেখো, এখানে বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করছে। এখানে আমি সড়ক পথের দেখাচ্ছি, এখানে তোমার রেলপথও চলে আসতে পারে। তাহলে মানুষ যাতায়াত এবং যানবাহন জীবন জীবিকার প্রয়োজনে সমতল ভূমিতে যখন বসবাস করে তখন তাদের জীবন ধারণের উপাদানগুলো এক ধরনের হয়, নদীর তীরবর্তী হলে অন্য ধরনের হয়। এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে প্রকৃতির উপর। আমরা কিন্তু পড়ছি প্রাকৃতিক এবং ভৌগোলিক উপাদানের প্রভাব মানুষের সমাজ জীবনে। এ পর্যায়ে আমরা কোন বিষয়টি দেখার চেষ্টা করছি, তোমরা খেয়াল করে দেখো যে এখানে ঢাকাই শাড়ির কথা বলা হয়েছে। তোমরা জানো যে বিভিন্ন শিল্প কারখানা যখন গড়ে ওঠে তার পিছনেও কিছু গুরুত্বপূর্ণ কারণ থাকে। শিল্প কারখানা গড়ে ওঠার সাথে সাথে যে বিষয়টি জড়িত সেটিকে আমরা বলি শিল্পের স্থানীয়করণ। তোমরা হয়তো আলোচনার সুবিধার্থে আরও পরেও জানবে এই বিষয়গুলো। আমরা এখানে ঢাকাই শাড়ির ছবি দেখছি, তারপরে হচ্ছে তুঁত গাছের পাতা থেকে যে রেশম পোকা চাষ হয় সেটির ছবি দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবং তোমরা জানো হয়তো রাজশাহীতে এই রেশম পোকার চাষ হয় এবং রাজশাহী কেন্দ্রিক হচ্ছে এই রেশম কাপড়ের উৎপাদন হয়। ঠিক একইভাবে আমরা বলছি যে ভৌগোলিক পরিবেশ কুটির শিল্প বিকাশে সাহায্য করে। তাহলে যেই অঞ্চলে যেই বিষয়গুলো পাওয়া যায়, অর্থাৎ কাঁচামাল যেটা যেখানে পাওয়া যাবে সেখানে মানুষের জীবন জীবিকার প্রয়োজনে তারা যে শিল্পটি গড়ে তুলবে সেই শিল্পটিও কিন্তু গড়ে ওঠে তোমার এই কাঁচামাল প্রাপ্তির উপর নির্ভর করে। তাহলে কোন কাঁচামাল কোথায় পাওয়া যাবে সেই বেশিরভাগ অংশটি নির্ভর করে প্রকৃতির উপর। এখানে দেখো যে আমরা সিলেটের শীতলপাটির ছবি দেখতে পাচ্ছি, মিষ্টির ছবি দেখতে পাচ্ছি, আবার এখানে আরেকটি কাপড়ের ছবি দেখানো হচ্ছে, এটি মুসলিমের সিম্বলিক ছবি দেখানো হচ্ছে। অর্থাৎ আমরা বুঝাতে চাচ্ছি যে এই বিষয়গুলো দিয়ে কি বোঝানো যায়, এই বিষয়গুলোতে বোঝানো যায় যে কোনো একটি শিল্প বা কোনো একটি বিষয় কোনো একটি অঞ্চলে যখন গড়ে ওঠে তার সাথে ওই অঞ্চলের ভৌগোলিক অবস্থার নির্ভর করে। তাহলে টাঙ্গালের পোড়াবাড়ির যে চমচম, আমরা এখানে মুক্তাগাছার মন্ডা মিঠের কথা বলছি, তারপরে আমরা সিলেটের শীতলপাটির কথা বলছি, তারপরে তোমরা খেয়াল করে দেখো সোনারগাঁয়ের মসলিন শাড়ি যে সেটার কথা বলছি। যে এই বিষয়গুলো বিভিন্ন অঞ্চলে পাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে যেই অঞ্চলে যেই বিষয়টির প্রাধান্য বা প্রভাব বিস্তার করে সেখানে ওই শিল্পটি গড়ে ওঠে। আমরা আরেকটি ছবি দেখার চেষ্টা করছি, দেখো মৌয়ালরা মধু সংগ্রহ করছে। এই ছবিটি দিয়ে বোঝানো হচ্ছে যে সুন্দরবনের মানুষ, যে সুন্দরবনে মৌয়াল যারা আছে তারা মধু সংগ্রহ করে। তাহলে খেয়াল করে দেখো সুন্দরবনকে কেন্দ্র করে জীবন জীবিকার প্রয়োজনে কিছু মানুষ সেখানে বসবাস শুরু করে এবং সেখানে সমাজ গঠনের পিছনেও আমরা দেখি এই সুন্দরবন প্রাকৃতিক উপাদানটিও নির্ভর করে। তাহলে আমরা কি বলতে পারছি যে ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার উপর নির্ভর করে যে কোনো একটি অঞ্চলে সমাজ কিভাবে গড়ে উঠবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলছি সেটি হচ্ছে সমাজ গঠনের সাথে ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশের প্রভাব বা প্রাকৃতিক উপাদানগুলো কিভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে। সেটি প্রথম ছবিটি আমরা যা দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে
প্রচণ্ড শীতের মধ্যে এক ধরনের পোশাক পরিধান করেছে। তোমরা জানো যে শীতপ্রধান অঞ্চলের মানুষের পোশাকের ধরন হবে একরকম। ঠিক একইভাবে তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, শীতকালে তোমার গায়ে যেই পোশাক থাকে, আর বর্তমান সময়ে এই বাংলাদেশে তোমরা যারা যে পোশাকটা গায়ে দিয়ে এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আছো, তোমার এখন কোন পোশাক পরিধান করে আছো? আর যদি এটা শীতকাল হতো, আবার ঠিক এই সময় তোমার গায়ে কি এই পোশাকটুকুই থাকতো, না আরও বাড়তি পোশাক তোমার গায়ে থাকতো? এই বিষয়টিতে বোঝানো যায় যে ভৌগোলিক পরিবেশের কারণেও মানুষের জীবনে বিভিন্ন বিষয় প্রভাব বিস্তার করে। এই দুইটি ছবির মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করছি শীত এবং গ্রীষ্মকালের এই পার্থক্যের কারণে মানুষের পোশাকের মধ্যেও পার্থক্য চলে আসে। শীত প্রধান দেশের মানুষের পোশাক একটু ভারী হয়, তারা শীতকে প্রটেক্ট করার চেষ্টা করে। অন্যদিকে হালকা পোশাকে গ্রীষ্মকালের বা গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষগুলো এ ধরনের পোশাক পরিধান করে থাকে, যেখানে হালকা পাতলা গরম যেন কম লাগে এই বিষয়টি তারা সেখানে পরিধান করে থাকে। পোশাকের বৈশিষ্ট্যগত দিক থেকে এই পার্থক্যটি দেখা যায়। এই ছবিটিতে একটি দালানের ছবি দেখানোর চেষ্টা করছে, একটি সুন্দর দালানের ছবি দেওয়া আছে। তোমরা খেয়াল করে দেখো, পাশাপাশি আমরা আরেকটি ছবি দেখানোর চেষ্টা করেছি। এটি টিন এবং কাঠের উপর তৈরি করা এই বাড়িটি। এই দুটি বাড়ির নির্মাণ দুটি সুন্দর বাড়ি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখো, যদি ভূমিকম্প প্রবণ কোনো অঞ্চল হয়, তাহলে কোন বাড়িটিতে ওই অঞ্চলের মানুষ কোন ধরনের বাড়ি নির্মাণের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করবে? অর্থাৎ আমরা এখানে এটাই বোঝানোর চেষ্টা করতে পারছি যে ভূমিকম্প প্রবণ অঞ্চলের জন্য ঘরবাড়ির মধ্যে একটি পার্থক্য তৈরি হয়। অর্থাৎ যে সকল অঞ্চল ভূমিকম্প প্রবণ অঞ্চল, এ সকল অঞ্চলগুলোর মধ্যে তোমার দালান কোঠা নির্মাণ করার আর সুযোগ থাকে না, তারা সবসময় ভয় এবং আতঙ্কের মধ্যে থাকে। এবং অন্যদিকে আমরা দেখি যে ওই অঞ্চলগুলোর মধ্যে টিন বা কাঠের হালকা জিনিসের উপর তাদের ঘরটা নির্মাণ করার চেষ্টা করা হয়। কেননা এই হালকা জিনিসের উপর যদি ভূকম্প অঞ্চলের মানুষ যদি তাদের গৃহ নির্মাণ করে, তাহলে ভূমিকম্প কারণে যদি কোনো সমস্যা হয়, তাহলে তাদের জীবন বাঁচাতে অন্ততপক্ষে কোনো সমস্যা হবে না। অন্যদিকে দালান কোঠা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এটি নির্মাণশৈলী যদি অত্যন্ত মজবুত না হয়, ভূমিকম্পে যদি এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, তাহলে মানুষের জীবনের নাশ ঘটার এখানে সম্ভাবনা আছে, প্রাণহানি ঘটার সম্ভাবনা আছে। তারপরে আমরা দেখতে চাই যে সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাবের মধ্যে তোমরা লক্ষ্য করে দেখো, এই ছবিটি একটি নদী কেন্দ্রিক জীবনযাপনের ছবি। আমরা তোমাদের পাঠ্য বইয়ে বলা আছে যে নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর তীরে অবস্থিত এবং এটির একটি ছবি। অন্যদিকে তোমরা দেখো চট্টগ্রাম বন্দরের একটি ছবি এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ চট্টগ্রাম বন্দরটি গড়ে উঠেছে, খেয়াল করে দেখো, চট্টগ্রাম বঙ্গোপসাগরের তীরে এবং কর্ণফুলী নদীর মোহনাকে ঘিরে। এই অঞ্চলটির মধ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দর গড়ে উঠেছে। অন্যদিকে নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর তীরে নারায়ণগঞ্জ বন্দর গড়ে উঠেছে। অর্থাৎ এই যে মানুষের বসতি এবং মানুষের জীবন জীবিকার প্রয়োজনে এই যে শিল্প কারখানাগুলো গড়ে উঠলো, তারও কারণটা হচ্ছে ভৌগোলিক এবং প্রাকৃতিক কারণ, আর সেটি হচ্ছে নদী এবং সমুদ্রের সান্নিধ্যের কারণে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত আমরা যা পড়লাম, আমরা সমাজ কি এই ধারণাটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ সমাজ সংঘবদ্ধভাবে বসবাস এবং ওই সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকবে। আর প্রাচীনকাল থেকে মানুষ আত্মরক্ষার প্রয়োজনে একত্রে বসবাস শুরু করে। আজকে পাঠ মূল্যায়নে গিয়ে আমরা প্রথমে সমাজ কাকে বলে এই প্রশ্নটি তোমাদেরকে দিলাম। তারপরে খেয়াল করে দেখো সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি। এই প্রশ্নগুলো চট করে খাতায় লিখে নাও এবং উত্তরগুলো খাতায় লিখে রাখো। তারপরে প্রাচীনকালে মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করার প্রয়োজন অনুভব করে কেন, এটি কিন্তু মাত্র আলোচনার মধ্যে ছিল। সমাজের বৈশিষ্ট্য কয়টি, সেই বিষয়টি তোমরা লিখবে। মানুষের জীবন কোন ধরনের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, সেই বিষয়টি এখানে তোমরা লিখবে। এবং পৃথিবীর প্রধান সভ্যতাগুলো কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো আজকের আলোচনার মধ্যে ছিল এবং যারা মনোযোগ দিয়ে এই পাঠটি শুনেছ, তোমরা এই উত্তরগুলো তোমরা চট করে খাতার মধ্যে উত্তরগুলো লিখে ফেলতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই ক্লাস শেষে তোমাদেরকে একটি বাড়ির কাজ দেওয়া হবে। আজকের বাড়ির কাজ হচ্ছে শিল্পের বিকাশে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ সাহায্য করে উক্তিটি বিশ্লেষণ করা। অর্থাৎ একটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দেওয়ার চেষ্টা করা হয়েছে তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। সুতরাং যারা ক্লাসটি মিস করেছো, তোমরা কিশোর বাতায়নে গিয়ে এই ক্লাসটিকে আবার দেখতে পাবে এবং তোমার